দেখে নেব খেলার সময় শিরোনামগুলো। এবার টাইগারদের পরীক্ষার টেস্ট চ্যাম্পিয়নশিপ। মঙ্গলবার আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ওয়ার্ল্ড কাপের হতশ্রী পারফরম্যান্সের পরও জয়ের আকাশ কুসুম কল্পনা সোহানের। অস্ট্রেলিয়ার কাছে 7-0 গোলে ধরাশায়ী হওয়া বাংলাদেশ নামছে লেবাননের বিপক্ষে। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড 2-তে পয়েন্টের জন্য মরিয়া জামাল ভুইয়ারা। এবং ইউরো বাছাই আজ ইতালির বাঁচা মরার লড়াই। মূল পর্বে যেতে হলে ইউক্রেনের বিপক্ষে জিততেই হবে আজুরিদের। পয়েন্ট হারালেই ছিটকে যাবে বর্তমান চ্যাম্পিয়নরা। ফাইনালের রেশ কাটতে না কাটতেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। রোহিত শর্মাকে অধিনায়ক করে সাজানো যে তালিকায় ভারতীয়দের জয় জয়কার। সর্বোচ্চ 6 জন ক্রিকেটার জায়গা পেয়েছেন এই একাদশে। আর চ্যাম্পিয়ন দলের হয়ে সুযোগ পেয়েছেন কেবল গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। তবে টুর্নামেন্টের অন্যতম সেরা পারফর্মার রাঁচি রবীন্দ্রর জায়গা না হওয়ায় সমালোচনাও কম হচ্ছে না। দীর্ঘ 1.5 মাস পর পর্দা নামল প্রেস্টিজিয়াস ওয়ানডে বিশ্বকাপের। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে লাখো ভারতীয় দর্শকদের নীল সাগরে ভাসিয়ে হেক্সা মিশন জয় করেছে অস্ট্রেলিয়া। ফাইনালে 24 ঘন্টা না পেরোতেই বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে আইসিসি। শিরোপা না জিতলেও যেখানে ভারতীয়দের আধিপত্য। রোহিত শর্মাকে অধিনায়ক করায় এই দলে সুযোগ পেয়েছেন মোট 5 দেশের ক্রিকেটাররা। তবে 11 জনের অর্ধেকের বেশি ভারতের। আর চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে জায়গা পেয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যাডাম জাম্পা। এছাড়া দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে রাখা হয়েছে একজন করে। বিশ্বকাপের বাজে পারফরমেন্সের কারণে প্রত্যাশিতভাবে একাদশের জায়গা পায়নি কোনো বাংলাদেশি ক্রিকেটার। তবে ঘোষিত দলে টুর্নামেন্টের টপ ক্লাস পারফরমেন্স করার রাচিন্দ্র রবীন্দ্রের না থাকার বিষয়টি ছিল অবাক করার মতো। ওপেনার হিসেবে একাদশে রাখা হয়েছে কুইন্টন ডিকককে। টুর্নামেন্টের সর্বোচ্চ 4 সেঞ্চুরিতে 107.02 স্ট্রাইক রেটে 594 রান করেন তিনি। ডিককের সঙ্গী হিসেবে রাখা হয়েছে রোহিত শর্মাকে। 125.94 স্ট্রাইক রেটে আসরের দ্বিতীয় সর্বোচ্চ 597 রান করেছেন তিনি। 3 নম্বরে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রহ বিরাট কোহলি। 3 সেঞ্চুরির সঙ্গে রয়েছে 6টি 50। সচিন টেন্ডুলকারের 49তম সেঞ্চুরিকে টপকে নতুন মাইলফলক স্পর্শ করেন তিনি। নিউজিল্যান্ডের হয়ে 2টি করে 50 ও সেঞ্চুরিতে 552 রান করা ড্যারেল মিচেলকে রাখা হয়েছে 4 নম্বরে। 5 নম্বরে জায়গা পেয়েছেন 90.76 স্ট্রাইক রেটে 452 রান করা কেএল রাহুল। তবে সেরা একাদশে উইকেট রক্ষকের দায়িত্বটা অবশ্য দেওয়া হয়নি তাকে। অলরাউন্ডার হিসেবে সুযোগ পেয়েছেন ম্যাক্সওয়েল ও রবীন্দ্র জাদেজা। টুর্নামেন্টে একমাত্র ডাবল সেঞ্চুরি সহ 150.37 স্ট্রাইক রেটে 400 রান করেন অজি তারকা। বল হাতে নিয়েছেন 6টি উইকেট। আর ব্যাট হাতে 120 রান সহ 16টি উইকেটের মালিক জাদেজা। বোলার হিসেবে অবধারিতভাবেই রয়েছেন টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী মোহাম্মদ সামি। আর ইম্প্যাক্ট বোলিং অ্যাকশনের জন্য একাদশে জায়গা পেয়েছেন বুমরা, নিয়েছেন 20টি উইকেট। আর টুর্নামেন্টে 21 উইকেট নেওয়া শ্রীলঙ্কা পেসার দিলশান মাদুসঙ্কা আছেন এই তালিকায়। এবং স্কোয়াডে একমাত্র স্পিনার হিসেবে সুযোগ হয়েছে অ্যাডাম জাম্পার। 23টি উইকেট নিয়ে বিশ্বকাপ ইতিহাসের এক আসরের সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ডটা করেছেন এই লেগ স্পিনার। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। বিশ্বকাপ শেষ, তবে রয়ে গেছে রেশ। শিরোপা না পেলেও ব্যাটে বলে শ্রেষ্ঠত্ব ভারতের। ব্যাট হাতে 765 রান নিয়ে সবার উপরে বিরাট কোহলি। এছাড়াও আসরে একাধিক রেকর্ড গড়েছেন তিনি। শুরুতে আলোচনায় না থাকলেও বল হাতে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছেন মোহাম্মদ শামি। টিম ইন্ডিয়ার এই পেসারের উইকেট সংখ্যা 24টি। বিশ্বকাপের নানা পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে এই প্রতিবেদন। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নীল উৎসব থামিয়ে হলুদ গর্জন। বিশ্বকাপে ভারতকে কাঁদিয়ে আবারও অস্ট্রেলিয়ার শ্রেষ্ঠত্ব। তবে আসরে ব্যাটে বলে টিম ইন্ডিয়াকে ছোঁয়ার সাধ্যকার। পুরো আসর জুড়ে আলো ছড়িয়েছেন বিরাট কোহলি। ব্যাট হাতে বিশ্বকাপে 11 ম্যাচে তার রান সবচেয়ে বেশি 765, সর্বোচ্চ 117। স্ট্রাইক রেট 90.31, গড় 95.62।
তারপরেই আছেন টিম ইন্ডিয়ার দুর্ভাগা অধিনায়ক রোহিত শর্মা। 11 ম্যাচে তার রান 597, সর্বোচ্চ 131, স্ট্রাইক রেট 125.94, গড় 54.27। তিনে আছেন কুইন্টন ডি কক। প্রোটিয়া ব্যাটারের রান 594, স্ট্রাইক রেট 107.2, গড় 59.40। 4-এ বিশ্বকাপের চমক রাচিন রবীন্দ্র। তার রান 578, গড় 64.22। 10 ম্যাচে 552 রান নিয়ে 5-এ আছেন নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল। এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি 4টি সেঞ্চুরি কুইন্টন ডি ককের, 3টি করে সেঞ্চুরি আছে রাচিন রবীন্দ্র ও বিরাট কোহলির, 2টি সেঞ্চুরি বিশ্বকাপের জয়ের নায়ক ট্রাভিস হেডের। সবচেয়ে বেশি 9টি 50 করে রেকর্ড গড়েছেন বিরাট কোহলি, 5টি 50 করেছেন নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্র। বিশ্বকাপে বল হাতে জাদু দেখিয়েছেন মোহাম্মদ শামি। ভারতের একাদশে বাতিলের খাতায় পড়ে যাওয়া শামি 7 ম্যাচ খেলে নিয়েছেন 24 উইকেট, ইকোনমি 5.26, সর্বোচ্চ 57 রানে 7 উইকেট। অ্যাডাম জাম্পা 11 ম্যাচে 23 উইকেট নিয়ে আছেন 2-এ, ইকোনমি 5.36, 8 রানে 4 উইকেট তার সেরা বোলিং ফিগার। শ্রীলঙ্কার বিশ্বকাপ বাজে কাটলেও আলো ছড়িয়েছেন মাধুশঙ্কা। 9 ম্যাচে নিয়েছেন 21টি উইকেট, ইকোনমি 6.70, বেস্ট বোলিং ফিগার 80 রানে 5 উইকেট। 11 ম্যাচে 20 উইকেট নিয়ে 4-এ জসপ্রীত বুমরা। 8 ম্যাচে সমান 20টি উইকেট নিয়ে 5-এ আছেন দক্ষিণ আফ্রিকার জেরাল্ড হোয়েডসে। বিশ্বকাপে দলগত সর্বোচ্চ রান 5 উইকেটে 428 দক্ষিণ আফ্রিকার, 410 রান নিয়ে 2-এ ভারত, 401 রান নিয়ে 3-এ আছে নিউজিল্যান্ড। ভারত বিশ্বকাপে রানের হিসেবে সবচেয়ে বড় জয় 309 রানের অস্ট্রেলিয়ার নেদারল্যান্ডসের বিপক্ষে, সবচেয়ে বেশি 631টি রোহিত শর্মার। পারভিন আক্তার, সময় সংবাদ। ওয়ানডে বিশ্বকাপ ও বাংলাদেশ ক্রিকেট দল নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম। জাভেদ ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। অনেক চমৎকার একটি ফাইনালের মধ্য দিয়ে, চমৎকার বলতে হচ্ছে ম্যাচের সাসপেন্সটা অন্যরকম ছিল আর কি। ফাইনালের মধ্য দিয়ে হচ্ছে বিশ্বকাপটা শেষ হয়ে গেল। সবাই হয়তো প্রত্যাশা করেছিল যে এই ফ্লোতে ভারত খেলছিল থ্রু আউট দ্য টুর্নামেন্ট, হয়তো বা ফাইনালে তাদেরই আধিপত্য থাকবে, কিন্তু আনফর্চুনেটলি দুর্দান্ত ক্রিকেট খেলে ট্রাভিস হেডের দুর্দান্ত সেঞ্চুরি শেষ পর্যন্ত শিরোপাটা ষষ্ঠবারের মতো অস্ট্রেলিয়া নিয়ে গেছে। সব মিলিয়ে ফাইনাল তো শেষ হয়ে গিয়েছে। আজকে আইসিসি বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করেছে, কিন্তু দুঃখজনক হলেও সত্যি এই সেরা একাদশে চ্যাম্পিয়ন দলের সুযোগ পেয়েছেন মাত্র 2 জন, রানার্স আপ দলের সুযোগ পেয়েছেন সেখানে 6 জন ক্রিকেটার। এই জিনিসটাকে হচ্ছে আসলে কিভাবে দেখছেন? আসলে রানার্স আপ তো অলমোস্ট মানে যেভাবে পারফর্ম করেছে থ্রু দ্য ওয়ার্ল্ড কাপ, আমি জানি না হয়তো পুরো ইয়ারের পারফরমেন্স বোধ হয় কাউন্ট হয়, শুধু ওয়ার্ল্ড কাপের না। বাট আমার মনে হয় হয়তো আমরা এখন মনে হচ্ছে চ্যাম্পিয়ন দলের যে হয়তো প্লেয়ার 2টা নেওয়া হয়েছে হয়তো, বা কিন্তু 6টা প্লেয়ার হচ্ছে রানার্স আপের দল। তো অবশ্যই আমার মনে হয় সাম স্টার্স দেখে এটা হয়েছে, সাম জায়গা। এখন ধরেন রোহিত শর্মা আর ডি কক, হ্যাঁ, ওপেনিং এ তাদের রাখা তাদের রাখা হয়েছে। আচ্ছা, তারপর ধরেন আরেকটা বিরাট কোহলি, ধরেন আরেকটা ওপেনার কথা বলছি, হয়তো ওয়ার্নার, নো ডাউট টপ ওপেনার, কিন্তু ওই জায়গায় পরিসংখ্যান না, সবকিছু মিলিয়ে রোহিত শর্মা ডি কক। আচ্ছা, আমি তাকে ছোট করা হবে না, বাট মানে পরিস্থিতি, সিচুয়েশন, উইকেটের কারণে হয়তো ওই দুটোকে নেওয়া হয়েছে। ওই জন্য বলছি এই 6 জনকে কাকে নেওয়া হয়েছে, কোন জায়গায় নেওয়া হয়েছে, যেমন ধরুন ওয়ান ডাউনে হচ্ছে বিরাট কোহলিকে রাখা হয়েছে। আপনি এখানে এটা নিয়ে কোনো ধরনের না, ইভেন আপনি রোহিত শর্মা, উনি যেভাবে ডমিনেট করেন, এটা কি 50 ওভারের দল তো? হ্যাঁ, অবশ্যই উনি যেভাবে, উনি ওয়ান ম্যান শো, যেভাবে ওয়ার্ল্ড কাপ উনি 50 করেন নাই, কিন্তু এমন টোন সেট করেছেন ইনক্লুডিং ফাইনাল ম্যাচ। তো ওই একটা জায়গায় অবশ্যই উনি ডিকক আপনাকে অলমোস্ট 3টা বা 4টা 100 করেছেন, ডমিনেট করেন, যেহেতু স্পোর্টিং উইকেটই হয় এখন সবকিছু। তো অবশ্যই আপনার গ্রাফের চেয়ে বেশি একটা 10 ওভারের অ্যাডভান্টেজটা এই দুজনকে রেখেছে। নাম্বার 3 কোহলি, তারপর কে বিরাট কোহলি আছেন, ড্যারিয়েল মিচেল রয়েছেন, কেএল রাহুল রয়েছেন। হ্যাঁ, কেএল রাহুল আপনার 5 নম্বরে খেলবেন, ডেভিড মিচেল আপনার 4-এ খেলবেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনার কি বলে ওটাকে, সাউথ আফ্রিকার ম্যাক্সওয়েলকে রাখা হয়েছে। ম্যাক্সওয়েল আপনাকে 6 খেলবেন। অলরাউন্ডার হিসেবে রবীন্দ্র জাদেজাকে রাখা হয়েছে। ঠিক আছে, লেফট আর্ম এন্ড লোয়ার ব্যাটিং করবেন। আচ্ছা, মানে সবকিছু মিলে মোহাম্মদ শামি টপ উইকেট টেকার, তিনি যথারীতি সেখানে সুযোগ পেয়ে গেছেন। সবকিছু মিলিয়ে কি আপনার কাছে কেমন মনে হয়েছে যে ওয়ার্ল্ড কাপের বেস্ট ইলেভেনটা? যদি আপনি দেখেন ওইভাবে, আমি ইটস ফাইন। আসলে এইভাবে বসে বলা হয়তো ঠিক না, হয়তো
মানে আমি একটা কমেন্ট করে দিলাম, ইটস নট রাইট দ্যাট। আচ্ছা। বাট তারা যারা দল করে, যদি আমি পরিসংখ্যানগুলো দেখে বা প্লেয়ারের চয়েসগুলো দেখে কে কোথায় খেলছে, আচ্ছা। তাহলে আমি আরো ভালো করে বলতে পারতাম। বাট আমার মনে হয় যদি যেটা আপনি বললেন যেটা আছে, এটা মানে আমি মানে কি বলে, ওকে, ভালো। আচ্ছা, সেই ক্ষেত্রে রাচিন রবীন্দ্র দুর্দান্ত একটা মানে একেবারে চমকই বলা যেতে পারে এবারের বিশ্বকাপের। তাকে হচ্ছে এবারে বিশ্বকাপ সেরা একাদশে তাকে রাখা হয়নি, তিনি সুযোগ পাননি। এই জায়গাটা নিয়ে হচ্ছে কিছুটা বিতর্ক করার কোনো সুযোগ না, আছে? আমি মনে করি না। কেন? যেহেতু উনি এই ওয়ার্ল্ড কাপে খেলে থাকে, আপনি যেটা বললাম সবকিছু মিলিয়ে কিন্তু দল গঠন করেছে। আচ্ছা। আজকে বিরাট কোহলি বা ইভেন সামিরটা আমি একটু হয়তো মানে এত ফর্মে বিদায় ওনাকে নেওয়া হয়েছে। যদি সামিকেও না নেওয়া হতো আমি অবাক হতাম না। কেন? ওই জায়গায় কিন্তু হ্যাজেলউড বা স্ট্রাক্স তারা কিন্তু কনসিস্টেন্ট গত 5-7 বছর যাবত পারফর্ম করছেন। আচ্ছা। ওয়ার্ল্ড কাপে কিন্তু ওরা তেমন মেলে ধরতে পারে নাই, যেহেতু সব বলারই চ্যালেঞ্জ নিয়েছে ইন্ডিয়ান বলার ছাড়া। তো ওই একটা জায়গায় তারা তো লাস্ট, এই যে তাদের চ্যাম্পিয়ন বলার, তারা লাস্ট 2 ম্যাচে সেমিফাইনাল ফাইনালে চমৎকার বোলিং করে কিন্তু আজকে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন। নো ডাউট তাদের ব্যাটিং কিন্তু অন অফ ভালোই ছিল, বাট বোলিং কিন্তু তারা জাম্পার ছাড়া কেউ ছিল না। তো ওই একটা জায়গায় হয়তো সামি এক্সট্রা নিয়ে পারফরমেন্স করেছে, বিধে জায়গা হয়েছে। বাট যদি এখানে তার জায়গায় অন্য কোনো এই টাইপের বলকে নেওয়া হতো, আমি অবাক হতাম না। আচ্ছা, সবকিছু মিলিয়ে জাভেদ ভাই, ওয়ার্ল্ড কাপটা, এবারের ওয়ার্ল্ড কাপটা কি হচ্ছে নতুন একটা চ্যালেঞ্জ ছুড়ে দিল কিনা দেশের ক্রিকেটের প্রেক্ষাপটে? কারণ আমরা যদি আমাদের ওয়ানডে ফরম্যাটটা, আমরা এতদিন বলতাম যে আমাদের বেস্ট ফরম্যাট হচ্ছে ওয়ানডে ফরম্যাট, এই ফরম্যাটটাতে হচ্ছে আমরা বেশি সফলতা পেয়েছি এবং বেশ স্বাচ্ছন্দ্য বোধ করি হচ্ছে বাংলাদেশে। আমরা বলতে বাংলাদেশকে বোঝাচ্ছি আর কি। কিন্তু এই বাংলাদেশকেই কিন্তু এবার হচ্ছে এবারে বিশ্বকাপটা চোখে আঙ্গুল দিয়ে দেখে দিয়েছে যে 250, 260, ইভেন 300 বা 350 ইভেন নট এনাফ সেফ। এই জায়গা থেকে, এই লেভেল থেকে হচ্ছে আমরা তো একটা লেভেলে আটকে আছি নিশ্চয়ই, এটা নিশ্চয়ই হচ্ছে আপনি একমত হবেন আমার সঙ্গে। অফকোর্স এই জায়গা থেকে হচ্ছে আসলে নেক্সট লেভেলে যাওয়ার জন্য, বা হচ্ছে যে নেক্সট লেভেলের ক্রিকেট খেললো দলগুলো, যারা যে দলটা চ্যাম্পিয়ন হয়েছে, যে দলটা রানার্স আপ হয়েছে, ইভেন হচ্ছে দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডের কথাও যদি বলি, সেই জায়গা হচ্ছে আসলে কতটা পেছনে আছে বাংলাদেশ? অফকোর্স আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু নট কনসিস্টেন্ট যে 320, 310 করে। আমরা যেগুলো ম্যাচ জিতি 290, 280 করে ম্যাচ জিতেছি। আর আমরা অনেক কম, একটা চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর একটা বোধহয় মোসাদ্দেক করে, জানি না 300 ছিল না, এগেন্স্ট ওয়েস্ট ইন্ডিজ। তো 2-1টা ম্যাচ আমরা 300-র কাছাকাছি গিয়ে বা 300 প্রায় চেস করেছি এক্সট্রা অর্ডিনারি ব্যাটিং করে। বা আমরা যদি প্রথম ব্যাটিং করি কোনো কনসিস্টেন্ট না, যে আমরা মানে প্রতিটা দল কিন্তু, যেমন শ্রীলঙ্কা 350 করে হেরে গিয়েছে, ঠিক আছে না, 45, ওরকম আমরা তো ওই দল মানে হতে পারিনি। বাট এখন ডে বাই ডে যে টাইপের উইকেট হচ্ছে, যে যেহেতু T10, T20 এটা হওয়ার পরে 50 ওভার, মানে বাংলাদেশের জন্য বরাবরই বাংলাদেশ ভালো খেলেছে ইফ কম্পেয়ার উইথ আদার ফরম্যাট, T20 এন্ড টেস্ট ম্যাচ। ওই জায়গা থেকে আমার কাছে মনে অবশ্যই বাংলাদেশ সবসময় চ্যালেঞ্জ প্রুভ করার, সবসময় করতে হবে। কেন এখন আমরা 1 নম্বর দল হয়নি। আর স্পেশালি এই ওয়ার্ল্ড কাপে যদি আমি, হয়তো অনেকেই বলছে বাংলাদেশ খুব বাজে খেলেছে, বাজে খেলে কনসিস্টেন্ট খেলে নেই। আর আমরা যে প্ল্যানটা করব, ওই প্ল্যানের মতো আমরা প্রিপারেশন নিয়ে যাইও নাই, যেটা আগামীতে আমরা কিভাবে যাব, এটা বড় চ্যালেঞ্জ হবে। আচ্ছা জাভেদ ভাই, ওয়ার্ল্ড কাপ ব্যর্থতা শেষ হয়ে গেছে, সেটা ব্যর্থতা নিয়ে হচ্ছে আসলে পড়ে থাকার সুযোগ নেই। নিশ্চয়ই বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। এর মধ্যে হচ্ছে নিউজিল্যান্ড টেস্ট খেলার জন্য হচ্ছে আগামীকাল বাংলাদেশ আসবে, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো। তার আগে একটি রিপোর্ট আমরা দেখে আসবো। বিশ্বকাপ ব্যর্থ মিশন শেষে এবার এরই মধ্যে দল ঘোষণা করেছে বিসিবি। এই সিরিজ দিয়ে প্রায় 1 বছর পর টাইগার স্কোয়াডে ফিরেছেন নুরুল হাসান সোহান। স্লগার নয়, বরং প্রপার ব্যাটসম্যান হয়ে উঠতে চান তিনি। বিশ্বকাপে যাচ্ছে তাই পারফরমেন্সের পরও এই উইকেটরক্ষক ব্যাটসম্যান স্বপ্ন দেখছেন শক্তিশালী নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতবে স্বাগতিকরা। বিশ্বকাপের ডামাডোলে কিছুটা আড়ালে জাতীয় ক্রিকেট লিগের 25তম আসর। তবে আম্পায়ারিং নিয়ে সমালোচনা আর অধিকাংশ লো স্কোরিং ম্যাচেও ব্যাটে আলো ছড়িয়েছেন যে কজন, তাদেরই একজন খুলনার নুরুল হাসান সোহান। জাতীয় দলের হয়ে 2016 সালে অভিষেক হলেও কখনোই থিতু হতে পারেননি। তবে এনসিএল এর 3য় সর্বোচ্চ রান সংগ্রাহক হয়ে কেড়েছেন নির্বাচকদের দৃষ্টি। প্রায় 1 বছর পর ফিরেছেন টাইগারদের টেস্ট স্কোয়াডে।
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সোহানের একাদশে থাকাটা প্রায় নিশ্চিত, কারণ টেস্টে কিপিং করেন না মুশফিক, ছুটি নিয়েছেন লিটনও। তাই তো পাওয়া এই সুযোগটাকে লুফে নিতে চান নুরুল হাসান সোহান। স্লগার হতে চাই না, আমি প্রপার ব্যাটসম্যান হতে চাই এবং প্রপার ব্যাটসম্যানের মধ্যে ব্যাটিং করতে চাই। আমি যখন ডোমেস্টিকে ব্যাটিং করি ওই সময় নিয়ে টিমের ফিনিশ করা বা এই জিনিসটা আমার কাছে একটা প্যাটার্নের ভিতরে থাকে। অবশ্যই টিমের প্রয়োজনে আমি সব জায়গায় যে কোনো সিচুয়েশনে আসলে খেলতে প্রস্তুত, বাট আমার কাছে মনে হয় না যে কোনো পার্টিকুলার জায়গার জন্য আমি বসে আছি। আমার কাছে মনে হয় যে আমি পুরো ওপেন এবং একটা ব্যাটসম্যানের যেসব জায়গায় ব্যাটিং করা দরকার এবং যে কনফিডেন্সটা দরকার একটা টিম জিতানোর জন্য যতটুকু কন্ট্রিবিউট দরকার ওই জিনিসটাই আমি বিল্ড আপ করার চেষ্টা করতেছি এবং যেটা বললাম যে একটা প্রসেসের ভিতরে আছি, আসলে ওই প্রসেসটাই ফলো করার চেষ্টা করি। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে কিউইদের বিপক্ষে সিরিজ দিয়েই নতুন শুরুর প্রত্যাশা দলের। প্রতিদিনই ঐচ্ছিক অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন মুমিনুল, তাইজুল, শরীফুল, খালেদরা। নতুন টেস্ট চক্র শুরুর আগে যতটা সম্ভব নির্ভর থাকতে চান নুরুল হাসান সোহান। ক্রিকেট টিম গেম, তো আমরা আসলে যখন টিম হিসেবে পারফর্ম করি বা টিম হিসেবে যখন জিতি, এটা আসলে আমার কাছে মনে হয় যে কোনো কিছুর থেকে অন্যরকম একটা ফিলিংস অবশ্যই কাজ করে। এবং যেহেতু বাংলাদেশ টিম খেলতেছে, বাংলাদেশ আমরা সবসময় খেলি বা বাইরে থেকে যখনই চাই যাতে বাংলাদেশ টিম ভালো করে, তো সেইখান থেকে আমার কাছে মনে হয় যে নতুন শুরু হচ্ছে, অবশ্যই আশা করতে পারি যাতে ভালো কিছু ভালোভাবে শুরু হয়। এখানে যদি আমরা ভালো শুরু করতে পারি অবশ্যই ভালো কিছু হবে এবং আলটিমেটলি যেটা বললাম যে নিজের জায়গা থেকে সবসময় চেষ্টা করি যে ফরম্যাটে খেলি না কেন অবশ্যই যাতে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং টিমের জন্য কন্ট্রিবিউট করতে পারি। এদিকে টাইগারদের বিপক্ষে টেস্ট খেলতে মঙ্গলবার বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। ঢাকায় একদিনের বিশ্রাম শেষে ব্ল্যাক ক্যাপরা প্রথম টেস্ট ভেন্যু সিলেটে যাবে বুধবার। লাক্কাতুরায় 28 নভেম্বর 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। আমরা আবারও ফিরছি আলোচনায়, সঙ্গে আছেন জাভেদ মুরবিলিম। জাভেদ ভাই, আমরা দেখছিলাম হচ্ছে আমাদের যে টেস্ট, সেই টেস্টের সম্ভাব্যতা নিয়ে একটি রিপোর্ট দেখছিলাম। নুরুল হাসান সোহান দীর্ঘদিন পর 1 বছরের মতো প্রায় সময় পর হচ্ছে আবারও টেস্ট স্কোয়াডে ফিরেছে। ওই যে আবারও ঘুরে ফিরে আলোচনাটা আসছে, আমরা হচ্ছে আসলে ওয়ানডেটাই ভালো খেলতাম, টেস্টার অবস্থা হচ্ছে আসলে যাচ্ছে তাই। সেই জায়গা থেকে নিউজিল্যান্ড টিমটা মোটামুটি যেই স্কোয়াড ঘোষণা করেছে, আমরা দেখেছি মোটা দাগে আছে বেস্ট 11-এর অনেক ক্রিকেটারে, ম্যাক্সিমাম ক্রিকেটারই রয়েছে এই স্কোয়াডটাতে রয়েছে। সব কিছু মিলিয়ে এই সিরিজটা, বিশ্বকাপ ব্যর্থতার পর এই সিরিজটা বাংলাদেশের জন্য আরও কতটা চ্যালেঞ্জিং হতে যাচ্ছে? লিটন দাস নেই, সাকিব আল হাসান নেই। অবশ্যই আমার কাছে মনে হয় বাংলাদেশ বরাবরই টেস্টে অলওয়েজ চ্যালেঞ্জ থাকেই। আচ্ছা। আর নিউজিল্যান্ড ওরা এমন প্রফেশনাল দল, হয়তো কন্ডিশনকে ওরা খুব তাড়াতাড়ি সেট করবে, একান্ত যদি বেশি যেটা বাজে উইকেট না হয়। বাজে উইকেট হলে আমাদের জন্য অসুবিধা হবে, ওদের জন্য অসুবিধা হবে। আর আমার কাছে মনে হয় অবশ্যই এটা অনেক বড় চ্যালেঞ্জ। কেন আমার মনে হয় যেটা প্লেয়ারদের মাঠের ভিতরে যে আমরা মানে ভালো পারফর্ম করি না ওয়ার্ল্ড কাপে, ওটা প্লেয়াররা বিশ্বাস পাবে। আচ্ছা। ওই যদি এই টেস্টটা ভালো করেন, ফিউচার সেটা ওয়ানডে হোক, T20 হোক, কেন আদারওয়াইজ আপনি যখন কনসিস্টেন্ট খারাপ করেন, একটা প্লেয়ার যেমন রান না করলে নেগেটিভ জিনিস ভর করে, দলের উপর নেগেটিভ একটা ভর করে, এটা একটা বিপদ সংকেত অলরেডি বাংলাদেশের। কেন যদি তার এই টেস্টটা যদি আমরা দ্রুত ভালো খেলতে পারি, আমি বলি না যে আমরা একদম জিতে যাবো, উড়িয়ে ফেলবো, আমাদের ভেরি টাফ হবে। আর নিউজিল্যান্ড ভেরি টাফ টাইম দিয়ে বাংলাদেশকে যদি জিতেও বা ড্রও করে, অনেক কষ্ট করে টাফ টাইম করে জিততে হবে। জাভেদ ভাই, এর আগে আমরা দেখেছি নিউজিল্যান্ডের এগেনস্টে মিরপুরের উইকেটের কথা যদি বলি, একেবারে আনপ্লেয়েবল উইকেট তৈরি করে নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি, ইংল্যান্ডকে আমরা হারিয়েছি। এই ফেক কনফিডেন্সের যে হচ্ছে নেতিবাচক প্রভাবটা কি হয় ওয়ার্ল্ড ক্রিকেটে, সেটার নজির কিন্তু বলা যেতে পারে এবারের বিশ্বকাপ সহ আদার্স যে বৈশ্বিক আসরগুলো। T20 বিশ্বকাপে আমরা T20 খেলতে আসলো অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আমরা সবাই বাহাবা দিলাম। আমি একটা টক শো ছিলাম, অলওয়েজ গুড নোট, অলওয়েজ গুড, বাট তারপরও যেটা ব্যাকফায়ার করেছিল T20 ওয়ার্ল্ড কাপে, যেখানে যেমন 120 করে আমরা জিতে যাচ্ছিলাম, ন্যাচারালি এটা সব দিক দিয়ে ব্যাকফায়ার। একটা হচ্ছে আমাদের প্রথম হচ্ছে হয়তো আমাদের পয়েন্ট টেবিলে আমরা আগালাম, কিন্তু আলটিমেটলি হয়তো 1 স্টেপ আগে গেলাম, 2 স্টেপ পিছিয়ে আসলাম। কেন আমাদের অ্যাওয়ে তো খেলতে হবে পয়েন্ট টেবিলের জন্য, আমাদের ওয়ার্ল্ড কাপও খেলতে হবে। আমি বলছি যে ইন্ডিয়া তো বাইরে গিয়ে স্ট্রাগলিং করে না, বাট তাদের একটা উইকেট থাকে, এমন ইন্ডিয়া এখন অনেক এগিয়ে গিয়েছে 10 বছরে। এখন ওরা বাইরে গিয়ে স্ট্রাগল করে না, একদম করে না, একদম না করে। এটা একদিনে হয় নাই, 10 বছরে এটা হয়েছে। আগে 10 বছর সচিন টেন্ডুলকারের সময় কিন্তু তারা সাফার করেছিল, বাট এখন নাই। কেন? তাদের কিছু কিছু যে ল্যাকিংস ছিল, ফিল্ডিং, বিটুইন দ্য উইকেট, ফাস্ট বোলিং স্লট এক্সট্রাঅর্ডিনারি ইমপ্রুভ করেছে, বাট এটা উইদিন নাইট হয় নাই। সেম যেটা আমাদের কথা বলছিলাম, যে আমার কাছে মনে হয় বাংলাদেশকে মানে অনেক আগে এই সংকেত ছিল, বিপদ সংকেত 1 নম্বর 2 নম্বর, বাট একদম এই ওয়ার্ল্ড কাপে যেটা আপনি স্টার্টিংয়ে বললেন যে বিপদ সংকেত থেকে, অবশ্যই অনেক বিপদ সংকেত। কারণ আপনি যে ক্রিকেটটা এখন দ্রুত তাড়াতাড়ি অ্যাটলিস্ট ইমপ্রুভ দরকার নেই, যে জায়গায় আছেন
ওটা যদি ধরে রাখেন, যেমন চ্যাম্পিয়ন্স ট্রফি আমরা কোনো মধ্যে টিকে গিয়েছি, তাহলে আপনি ওয়ার্ল্ড কাপ যদি কোয়ালিফাই খেলতে না হয়, এটা আপনার এখন থেকে প্ল্যান করতে হবে। যদি কোনো কারণে আপনি কোয়ালিফাই খেলতে চলে যান, আপনাকে কিন্তু আসা ভেরি টাফ হবে। কেন? ছোট্ট একটা উদাহরণ, ওয়েস্ট ইন্ডিজের মতো দল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই খেলে, এটা অনেকবারই বলেছি, কোয়ালিফাই করতে পারেনি। এখন ফিউচারে ওরা কী প্ল্যান করছে ওরা ভালো জানে। আমরা কিন্তু আমাদের দেশ না বলে মাথা ঘামাচ্ছি না, কিন্তু ওরা জানে ওরা কিভাবে মাথা ঘামাচ্ছে, তারপরে আসতে পারতেছে না। আর বাংলাদেশ তো আরও আল্লাহ না করুক খুব বাজে অবস্থা হবে। জাভেদ ভাই, এই চ্যালেঞ্জটা এই বর্তমান সময়ে ক্রিকেট বোর্ড নেবে কিনা? যে চ্যালেঞ্জটার কথা বলছি, বিশ্বকাপে বাংলাদেশ বাজে খেলেছে, দলের যে হতশ্রী পারফরমেন্স তার জন্য কিন্তু হচ্ছে বিসিবি খুবই সমালোচিত। ঠিক একই অবস্থায় ট্রু উইকেটে নিউজিল্যান্ডের সঙ্গে খেলানোর চ্যালেঞ্জটা বিসিবি নেবে কিনা, নাকি হচ্ছে আবারও একটা ফেক কনফিডেন্স তৈরি করার জন্য বা দেশবাসীকে দেখানোর জন্য যে না, বিশ্বকাপে আমরা খারাপ খেলেছি কিন্তু বাংলাদেশ কক্ষপথে আছে বা বাংলাদেশ ভালো ক্রিকেট খেলে, এই ধরনের চ্যালেঞ্জটা কি বিসিবি নেবে কিনা? না, বিসিবি আমি বলছি না যে ফেক উইকেট বানাবে। যদি ফেক উইকেট বানায়, প্লেয়াররা যদি কনফিডেন্ট থাকে যে আমরা জিতবো, প্লেয়ার তো কনফিডেন্ট না। আচ্ছা, আমরা যেগুলো সিরিজ জয়লাভ করেছি এগেন্স্ট অস্ট্রেলিয়া, টি-20 কথা বলছি, নিউজিল্যান্ড, আমরা তো কনফিউজ ছিলাম যে আমরা আরো জিতবো কিনা, কারণ ওই উইকেটে আমরাও রান করতে পারিনি। আচ্ছা, ওরা তো করতে পারেনি, আমরাই পারিনি। যদি আমরা করতাম 170 বা 160 বা 150, ওরা 90 রান হতো, আমরা কোনো মধ্যে 4 রান 9 রান 20 রান 2 উইকেট 3 উইকেট জয়লাভ করেছি। যদি ফেক উইকেট বানিয়ে কনসিস্টেন্ট পারফরমেন্স করে লোকাল ক্রিকেট হোক, যেটা ইন্ডিয়া 80s ইন্ডিয়ার অ্যাডভান্টেজ নিত, তখন অস্ট্রেলিয়া এসে স্ট্রাগলিং করতো, বাট ওরা জানতো ওরা খেলতে পারতো, আমরাও খেলতে পারছি না। আমরা যদি কোনো মতে টেস্ট ম্যাচ জিতে পার পেয়ে যাই, যদি আমরা কনফার্ম থাকি কি আমরা এই উইকেট বানিয়ে জিতবো, তাহলে আমার অসুবিধা নাই। কিন্তু আমরাও তো কনফার্ম না। তামিমের মতো প্লেয়ার, সাকিবের মতো প্লেয়ার যারা কন্টিনিউ চ্যাম্পিয়ন প্লেয়ার, ওরা কমেন্ট করে, সাকিব যেমন বলছে, এই আমি আগেও বলেছি, এই উইকেটে 5-6টা ইনিংস খেলে এমনি কেরিয়ার শেষ। তামিম যখন ক্যাপ্টেন ছিলেন 50 ওভার্স ম্যাচের, তখন উনি বললো যে আমি নিজে উইকেটটা বুঝছি না, আমি বুঝতে পারছি। দ্যাট মিনস কি, আমরা নিজে যদি কনফার্ম থাকি তাহলে ঠিক আছে। আমরা নিজে তো কনফিউজ, আমরা তো জিতে গিয়েছি বলে এত সমালোচনা হয়নি। যদি আজকে আমরা না জিততাম তাহলে এই ওয়ার্ল্ড কাপের মতো ব্যাকফায়ার করতো, তখন পুরো দেশে হইচই, মানে আমাদের ক্রিকেট শেষ, আর কিছু হবে না। বাট আবার আমরা জয়লাভ করে সব ঠিক, মানে কিছুই হয়নি, এটা যাতে না হয়। জি জাভেদ ভাই, আসলে আমাদেরও প্রত্যাশা থাকবে বিসিবি এই চ্যালেঞ্জটা নেবে এবং সেই জায়গা থেকে ক্রিকেটারদের কিভাবে বুস্ট আপ করা যাবে, কিভাবে ভালো ক্রিকেট খেলা যায় সেই উদ্যোগটাই নেবে। ধন্যবাদ আমাদের সাথে। ধন্যবাদ আপনাকে। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশ এবং বিশ্বকাপ ক্রিকেট নিয়ে, সঙ্গে ছিলেন সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বিলিম। যাচ্ছি পরবর্তী সংবাদে। বিশ্বকাপ জিতে ট্রফির সঙ্গে মোটা অঙ্কের অর্থ পুরস্কার জিতেছে অস্ট্রেলিয়া। গ্রুপ পর্ব, সেমিফাইনাল আর ফাইনাল জিতে অজিদের আয় $50,80,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা। আর রানার্স আপ হয় ভারতের প্রায় $31,60,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 38 কোটি টাকা। আর 2 ম্যাচ জয় আর অংশগ্রহণ ফি হিসেবে জিতে বাংলাদেশ বিশ্বকাপ থেকে আয় করেছে $1,80,000, যা বাংলাদেশি মুদ্রায় 2 কোটি টাকা মাত্র। ভারতের মাটিতে অস্ট্রেলিয়ার আধিপত্য দিয়ে শেষ হলো ওয়ানডে বিশ্বকাপ আসর। আহমেদাবাদে পেট কামিন্স, ওয়ার্নার, হেডরা যখন ট্রফি নিয়ে উৎসবে মেতেছেন, তখন তাদের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে মোটা অঙ্ক। রানার্স আপ হলেও অর্থ পেয়েছে ভারত। অংশ নেওয়া দলগুলো হতাশ হতে হয়নি একেবারে। বিশ্বকাপ ট্রফি অর্থাৎ ফাইনাল জিতে গোটা আসরে যা আয় করেছে তার কয়েক গুণ বেশি অর্থ জিতেছে অস্ট্রেলিয়া। এক ম্যাচে $40 লাখ গেছে অজিদের ঝুলিতে, যা কিনা বাংলাদেশি মুদ্রায় প্রায় 44 কোটি টাকারও বেশি। এখানেই শেষ নয়, সব মিলিয়ে মাইটি অস্ট্রেলিয়ার এবারের বিশ্বকাপ থেকে আয় $50,80,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 কোটি টাকা। গ্রুপ পর্বে 7 ম্যাচ জিতে পেয়েছে $2,80,000। রানার্স আপ হলেও মোটা অঙ্কের অর্থ পুরস্কার পেয়েছে ভারতও। আর গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে সবচেয়ে বেশি $3,60,000 পেয়েছে ভারত। সব মিলিয়ে সেই সংখ্যাটা $31,60,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 38 কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দলের জন্য রয়েছে মোটা অঙ্কের অর্থ। নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা $8 লাখ করে পেয়েছে সেমিফাইনাল হারার পর। তাছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া প্রতিটি দল পেয়েছে আর্থিক পুরস্কার। $1 লাখ করে পেয়েছে পাকিস্তান, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। আর গ্রুপ পর্ব থেকে প্রতি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে $40,000। বিশ্বকাপ থেকে এবার
বাংলাদেশ কত টাকা আয় করলো। এখন পর্যন্ত সবচেয়ে বাজে বিশ্বকাপ কাটিয়েছে টাইগাররা, যেখানে মাত্র 2টি ম্যাচ জিতেছিল সাকিব বাহিনী। 2 ম্যাচ জিতে $80,000 আর গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় আরও $1,00,000। মোট $1,80,000 আয় করেছে বাংলাদেশ, যা কিনা দেশীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকা। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি। নড়াইল 2 আসনে গেল 2018 জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন এই ক্রিকেটার। তারই ধারাবাহিকতায় এবারও অংশ নিচ্ছেন নির্বাচনে। মাশরাফি ছাড়াও এবার জাতীয় নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগ থেকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান। তিনি মাগুরা 1, 2 ও ঢাকা 10 আসনের জন্য মনোনয়ন ফর্ম কিনেছেন বলে জানা গেছে। যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত প্রার্থীতা ঘোষণা করবে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড। এবার দেশের ফুটবল প্রসঙ্গ। ফিফা বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড 2 হোম ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ লেবানন। কিংস এরিনায় ম্যাচ শুরু হবে সন্ধ্যা 5:45। এই ম্যাচে পূর্ণ 3 পয়েন্টের দিকে নজর বাংলাদেশের। এদিকে শক্তিমত্তায় এগিয়ে থাকলেও ক্যাবরেরার দলকে হালকাভাবে নিতে নারাজ লেবানন কোচ। মালদ্বীপকে হারানোর পর এভাবেই উল্লাসে মেতেছিল দেশের ফুটবল প্রেমীরা। যদিও এরপর অস্ট্রেলিয়ার কাছে অ্যাওয়ে ম্যাচে 7-0 গোলের বড় ব্যবধানের হারটা কষ্ট দিয়েছে সমর্থকদের। এবার হোম ম্যাচে পিছিয়ে থাকা লাল সবুজদের প্রতিপক্ষ লেবানন। শক্তিশালী প্রতিপক্ষ হলেও দলের প্রতি বিশ্বাস রাখার আহ্বান জামালের। বিশ্বাস রাখতে হবে, নাহলে it would be difficult for the team, but we believe in ourselves and we believe we can do something in this group. বিশ্বকাপ বাছাইয়ের রাউন্ড 2তে খেলছে বাংলাদেশ, কিন্তু বড় পর্যায়ে খেললেও রাকিব সাদউদ্দিনরা জানে না নিয়ম কানুন। এমনকি নিয়ম সম্পর্কে অবগত করেনি টিম ম্যানেজমেন্টও। ওরা মনে করছে 3টা কার্ড তারপরে অফ, বাট ইন দিস কোয়ালিফায়ার 2টা কার্ড অফ। সো আই থিঙ্ক ইট ওয়াজ আ মিসকমিউনিকেশন। যখন আমি জিজ্ঞেস করছি ওরা জানে, মানে ওরা বলছে আমরা তো জানি না। রাকিব সাদউদ্দিনের মতো গুরুত্বপূর্ণ 2 ফুটবলার ম্যাচে না থাকা বাংলাদেশের জন্য বড় ক্ষতির। তবে টার্গেট অনুযায়ী লেবানন ম্যাচে পয়েন্ট হারাতে চান না কাবরেরা। রাকিব দারুণ ছন্দে ছিল। ওরা দুজনই শারীরিকভাবে বেশ শক্তিশালী। তবে আমি নিশ্চিত যে তাদের পরিবর্তে ওই পজিশনে যারা সুযোগ পাবে তাদেরও সেরাটা দেওয়ার সামর্থ্য আছে। ম্যাচ নিয়ে আমরা রোমাঞ্চিত। আমরা জানি লেবাননের বিপক্ষে আমরা লড়াই করতে পারি। 3 পয়েন্টের জন্য ছেলেদের হাড্ডাহাড্ডি লড়াই করার ব্যাপারে আমি আশাবাদী। কাগজে কলমে বাংলাদেশ থেকে এগিয়ে লেবানন। 3 বারের দেখায় 2 জয় আছে সফররতদের দখলে। তবে ম্যাচে জয় পাওয়াটা লক্ষ্য হলেও বাংলাদেশকে হালকাভাবে নিতে চান না ক্রোয়েশিয়ান এই কোচ। আমরা এগিয়ে থাকলেও ওটা কোনো ব্যাপার নয়, মাঠের লড়াইটাই আসল। মনে রাখতে হবে বাংলাদেশ নিজেদের মাটিতে খেলছে, দেশে তারা ভালো খেলে, তাই ম্যাচটা সহজ হবে না। রাউন্ড 2তে নিজেদের প্রথম ম্যাচে ফিলিস্তিনের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল লেবানন। বাংলাদেশ লেবানন মহারণের জন্য প্রস্তুত কিংস অ্যারেনা। এই ভেন্যুটি বাংলাদেশের জন্য লাকি। এখানে এখন পর্যন্ত 3টি ম্যাচ খেলে একটি তো হারেনি লাল সবুজ। তবে এবার প্রতিপক্ষটা বেশ কঠিন, কিন্তু বাংলাদেশের স্বপ্নটা অনেক বড়। বসুন্ধরার কিংস অ্যারিনা থেকে তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। ইউরো চ্যাম্পিয়ন ইতালির সামনে বাঁচা মরার লড়াই। মূল পর্বের টিকিট নিশ্চিত করতে হলে আজ ইউক্রেনের বিপক্ষে হারা যাবে না আজুরিদের। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত 1:45। লেভারকুসেনের মাঠে ডু অর ডাই ম্যাচে মুখোমুখি হবে 2 দল। গ্রুপ সি থেকে 19 পয়েন্ট নিয়ে আগেই ইউরোর মূল পর্বে উঠে গেছে ইংল্যান্ড। নিয়ম মতো এখন জায়গা বাকি আর মাত্র একটা। তবে সমান 13 পয়েন্ট নিয়ে লড়াইয়ে টিকে আছে ইতালি এবং ইউক্রেন। শেষ ম্যাচটা তাই টিকে থাকার লড়াই এই 2 দলের জন্য। প্রথম লেগে যুদ্ধ বিধ্বস্ত দেশটিকে 2-1 গোলে হারিয়েছিল স্প্যালেত্তি বাহিনী। অ্যাওয়ে ম্যাচেও লক্ষ্যটা তাই পরিষ্কার আজুরিদের। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় একটু স্বস্তি আছে ইতালিয়ান শিবিরে। জয় না পেলে অন্তত ড্র হলেও চলবে তাদের, যদিও ইউক্রেনের চাওয়া পরিষ্কার ব্যবধানে জয়। আবারও স্বাগত খেলার সময়।
লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসায় ফুটবল বিশ্বে আলাদা গুরুত্ব পাচ্ছে মেজর লিগ সকার, এমন মন্তব্য করেছেন ক্লাবটির স্বত্বাধিকারী ডেভিড বেকহাম। সামনের মৌসুমে MLS আরও জমজমাট হবে বলে প্রত্যাশা তার। এদিকে 2026 বিশ্বকাপ ঘিরে এখনই উন্মাদনা ছুঁয়ে যাচ্ছে আমেরিকান ফুটবলে। এটি অন্যতম সেরা বিশ্বকাপ হবে বলে প্রত্যাশা বেকহামের। লাস ভেগাসে টানার মেলা। স্পোর্টস ইলাস্ট্রেটেড ক্লাব SI নিয়ে আবারও হাজির ফ্রিকিক মাস্টার ডেভিড বেকহাম এবং বাস্কেটবল কিংবদন্তি শাকিল ওনিল। 3 দিনব্যাপী এই প্রোগ্রামের প্রিভিউ শো নিয়ে এরই মধ্যে উন্মাদনা শুরু মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি সব সময় তাকে যে কোনো পুরস্কারের জন্য মনোনীত করব। তাকে আমার দলে পাওয়া বা MLS এ পাওয়া কিংবা আমেরিকায় পাওয়াটা খুবই বিশেষ। শুধু ইন্টার মায়ামি ভক্তরা নন, পুরো আমেরিকাই এখন ইন্টার মায়ামি নিয়ে কথা বলে তার জন্যই। সবাই এখন মেজর লিগ সকারের খবর রাখে, এমনকি তারা খেলার খবরও নেয়। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। লিওনেল মেসি ইন্টার মায়ামিতে আসার পর একটা বিপ্লব তৈরি হয়েছে। আমার কাছে মনে হচ্ছে সামনের মৌসুম আরও বিশেষ হবে। ফুটবল আমেরিকাতে জনপ্রিয় হলেও 1 নম্বর খেলা নয়, চলেছে মার্কিনীদের ফুটবল ভাবনায়। সত্যি বলতে বিশ্বকাপ নিয়ে আমি বেশ এক্সাইটেড, কারণ গেল বিশ্বকাপ খুবই সফল হয়েছে। আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ আরও জমজমাট হবে বলে আমি প্রত্যাশা করি। বিশ্বকাপের বছর আমার কাছে বিশেষ গুরুত্বের। মেজর লিগ সকারের একটি দলের একজন স্বত্বাধিকারী হিসেবে এটা আমাকে আরও এক্সাইটেড করছে। আমি যতটুকু জানি লাস ভেগাসে একটা ম্যাচ হবে, আর এটা যদি সত্যি সত্যিই হয় তা তো এক কথায় অসাধারণ হবে। কানাডা এবং মেক্সিকোকে সঙ্গে নিয়ে পরবর্তী ফিফা বিশ্বকাপের আয়োজক হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। SM ইকবাল, সময় সংবাদ। নতুন যুগে পা দিল পাকিস্তান ক্রিকেট। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে নতুন অধিনায়কের নেতৃত্বে অস্ট্রেলিয়া সফরের জন্য দল ঘোষণা করল PCB। শান মাসুদের অধিনায়কত্বে দলে আছেন সাবেক অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপ ব্যর্থতা ভুলে আবারও নতুন শুরুর অপেক্ষায় পাকিস্তান ক্রিকেট। মাঠের খেলায় কতটা বদল আসবে সেটা জানাবে ভবিষ্যৎ। তবে তার আগেই কোচ নির্বাচক অধিনায়ক বদলে একটা শুরুর আভাস দিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও টেকনিক্যাল ডিরেক্টর এবং হেড কোচ হিসেবে মোহাম্মদ হাফিজ এবং প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজকে নিয়ে সমালোচনা আছে খোদ PCBতেই, তবে আপাতত সেসব ভুলে মাঠের খেলায় মনোনিবেশ করার চেষ্টা পাকিস্তানের। বিশ্বকাপের পর নিজেদের প্রথম সিরিজ দিয়েই টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দ্বিতীয় সিরিজ খেলতে যাচ্ছে পাকিস্তান। এর আগে শ্রীলঙ্কাকে তাদের মাটিতে 2-0 হারিয়ে এই চক্র শুরু করে পাকিস্তান। এবার ডিসেম্বরের 14 তারিখ থেকে পার্থে শুরু হবে অজিদের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। পরের টেস্ট মেলবোর্নে বিখ্যাত বক্সিং ডেতে, আর সিরিজের শেষ টেস্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে। ऑस्ट्रेलिया एज ऑलवेज बड़ा मुश्किल होता है जाके खेलना और परफॉर्म करना, बट इन लड़कों में वो कैपेसिटी है। এই সিরিজের জন্য এবার শান মাসুদকে অধিনায়কের দায়িত্ব দিয়ে 18 সদস্যের দল দিয়েছেন নবনিযুক্ত প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ। জানিয়েছেন শান মাসুদের দলে থাকছেন সাবেক অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ ওয়াসিম, আমির জামাল, হাসান আলী, সাইম আইয়ুব, আব্দুল্লাহ শফিক, ইমামুল হক, সালমান আলী আগা, আবরার আহমেদ, মীর হামজা, সরফরাজ আহমেদ, খুররাম শাহজাদ, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, ফাহিম আশরাফ, নোমান আলী এবং শাহিন শাহ আফ্রিদি। বিশ্বকাপ ব্যর্থতার পরও হারিস রৌফকে দলে রাখতে চেয়েছিল পাকিস্তানের নির্বাচকরা, তবে টানা খেলার ক্লান্তির অজুহাতে শেষ মুহূর্তে দল থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন রৌফ, জানিয়েছেন ওয়াহাব রিয়াজ। এছাড়া ইনজুরির কারণে এই সিরিজেও থাকছেন না নাসিম শাহ এবং মোহাম্মদ হাসনাইন, তবে দ্রুতই তারা মাঠে ফিরতে পারবেন বলে আশা রিয়াজের। এদিকে এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো দলে ডাক পেলেন ব্যাটার সাইম আইয়ুব এবং পেসার খুররাম শাহজাদ। সাইমকে মূলত সুযোগ দেওয়া হয়েছে কায়েদে আজম ট্রফিতে ভালো করার কারণে। 4 ম্যাচে করাচির হয়ে 553 রান করেছিলেন তিনি, যেখানে ছিল 3টা সেঞ্চুরি। ফাইনালে আবার ডাবল সেঞ্চুরিও করেছিলেন সাইম। একই ট্রফিতে দারুণ করেছেন পেসার খুররাম। 8 ম্যাচে তার দখলে আছে 36 উইকেট। মূলত অজিদের কন্ডিশন এবং বাউন্সি উইকেটের কথা ভেবেই বাড়তি পেসার এবং ব্যাটার নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক, কারণ এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে কোনো টেস্ট সিরিজ জয়ের সুখস্মৃতি নেই পাকিস্তানের। 37 ম্যাচে জয় আছে মাত্র 4টিতে। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। দেশ গঠনে অবদান রাখা সংগঠনগুলোকে স্বীকৃতি স্বরূপ প্রতি বছর পুরস্কার দিয়ে যাচ্ছে তারুণ্যের প্ল্যাটফর্ম ইয়াং বাংলা। 7ম আসরে বিভিন্ন ক্যাটাগরিতে 12টি সংগঠন পেল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড। বিজয়ী সংগঠনগুলোকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করে আসছে সময় সংবাদ। আজ থাকছে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করা উইমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমির পথ চলার গল্প।
নিজের স্বপ্ন ভেঙেছে ঠিকই, তবুও 250 তরুণী ক্রিকেটের স্বপ্ন দেখছেন বিথির চোখে। বিভিন্ন কলাকৌশল শিখিয়ে পিছিয়ে পড়া কিশোরীদের আত্মপ্রত্যয়ী করে তুলছেন রংপুরের আরিফা জাহান বিথি। গায়ের রং আর দারিদ্রতার কারণে চলার প্রতিটি পদক্ষেপে বাধা পেতে হয় বিথিকে। আইনজীবী হওয়ার প্রবল ইচ্ছে থাকলেও পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতেই পেশাদার ক্রিকেটে আগ্রহী হয়ে ওঠেন। স্কুলের ক্রীড়া প্রতিযোগিতায় ক্রিকেটে ভালো করায় জেলা পর্যায়ে খেলার সুযোগ পান এই স্বপ্নবাজ তরুণী। সেই থেকে শুরু, এরপর ধাপে ধাপে ফার্স্ট ডিভিশন পর্যন্ত খেলেন। 2010 সাল থেকে পেশাদার লিগ খেলা শুরু। ঢাকা প্রিমিয়ার লিগ, ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাব, ওয়ার্ল্ড ক্রিকেট একাডেমিতে ফার্স্ট ডিভিশন খেলেছেন বিথি। কিন্তু 2017 সালে শারীরিক অসুস্থতার কারণে হঠাৎ করেই ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়ে যায়। তারপরও দমে যাননি তিনি। এখন নারীদের ক্রিকেট বিশ্বকাপে খেলার স্বপ্ন দেখাচ্ছেন রংপুরের এই তরুণী। আমাদের মেয়েদের ক্রিকেট খেলাটা টাফ না, সো টাফ, কারণ আমাদের পিছনে অনেক মানুষ অনেক কথা বলে। মেয়েরা একটা এই ড্রেস পরে বাসা থেকে বের হলেও অনেক প্রবলেম ফেস করতে হয়। আমি তো বাংলাদেশে জার্সি পরে জাতীয় সঙ্গীত গাইতে পারিনি, তো আমার কাছে মনে হয় যে এদের মাধ্যমে এরা যদি কেউ জাতীয় দলে খেলে এবং জার্সি পরে জাতীয় সঙ্গীত গায়, তো এটা আমার কাছে সব থেকে বড় পাওয়া হবে। পুরো বিভাগ থেকে আসা 250 জনেরও বেশি তরুণী বিথির ক্রিকেট একাডেমিতে ক্রিকেট খেলার কলাকৌশল শিখছে। স্বপ্ন দেশের হয়ে জাতীয় দলে খেলা। আর বিথির ক্রিকেট একাডেমিতে এখন সময় পেলেই শেখাতে আসছেন জাতীয় নারী ক্রিকেট দলের ক্রিকেটাররাও। এখানে যদি আমি বা আরও ন্যাশনাল প্লেয়াররা যদি এসে এখানে এনাদেরকে সময় দেয়, তাহলে দেশের ক্রিকেটটা, মেয়েদের ক্রিকেটটা অনেক দূরে এগিয়ে যাবে। শুধু ক্রিকেটেই মনোযোগী নন বিথি। করোনাকালীন সময় থেকেই যে কোনো দুঃসময়ে নিজের সবটুকু উজাড় করে দাঁড়িয়েছেন অসহায় মানুষের পাশে। অসহায়দের জন্য বিথির বিভিন্ন সময় নেওয়া উদ্যোগ প্রশংসিতও হয়েছে। দেশের নারী ক্রিকেটকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি স্বরূপ এবছর জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড পেয়েছে আরিফা জাহান বিথির ওমেন্স ড্রিমার ক্রিকেট একাডেমি। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর।